কি এখানে দেখতে পাবা? পাবা তো দেখতে। গুড মর্নিং আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? আমিও তো খুব ভালো আছি। আচ্ছা, জানো কেন আমি বললাম যে আমি এত বেশি ভালো আছি? আমি এই যে ঠান্ডা পড়েছে, এখন শীতের সময় না পাহাড়ে ঘুরতে গেছি জানো। আর সেই পাহাড়ে গিয়ে আমার মনটা কেমন হয়েছে জানো? মনটা যায় ভেসে পাহাড়ের ওই দেশে, বরফ মাখা পাহাড় দেখে আমার। স্যার লাইনটা ভুলে গেছি, দাঁড়ান। গান তার শুনতে আগে হয়। শুরু শুরু কর। তার আরেকবার শুরু করছি। বেশ ঠিক আছে। আমার ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি জানো। আচ্ছা, আমি কেন এত বেশি ভালো আছি জানো? আমি না এই শীতের সময় পাহাড়ে ঘুরতে গেছিলাম। কোথায় গেছিলাম রিয়া? দেখো, দার্জিলিং ঘুরতে গেছিলাম। আর সেখানে গিয়ে কি হয়েছে জানো? সেখানে গিয়ে আমি অনেক বরফ দেখতে পেয়েছি। সেই বরফ দেখে না আমার মনটা মনটা যায় ভেসে স্বপ্নের ওই দেশে, বরফ মাখা পাহাড় গুলো আকাশেতে মেশে। আর এইখানে পাহাড়ের গায়ে না ছোট্ট ছোট্ট বরফ পড়ে কি সুন্দর সাদা হয়ে আছে। আচ্ছা, তোমরা বরফ দেখেছো? দেখেছো? আচ্ছা, কোথায় দেখেছো বলো বলো? হ্যাঁ, ঠিক বলেছো, ফ্রিজে দেখেছো। আচ্ছা, বরফ যদি আমরা বাইরে বের করে রাখি তাহলে কি হবে গো পূজা? জল হয়ে যাবে, একদম তাই। আচ্ছা, দেখো, বরফ গলে এইরকম জল হয়ে যাচ্ছে তাই না? তাহলে কি হচ্ছে বলতো? বরফ একটা পদার্থ, পদার্থের অবস্থার পরিবর্তন হচ্ছে। তাহলে চলো আজকে আমরা কি জানবো বলতো? পদার্থের অবস্থার পরিবর্তন। সবাই আমার সঙ্গে জানবে কিন্তু, ঠিক আছে তো? বেশ। আচ্ছা, বরফ গলে তো জল হয়ে গেল, এবার আমরা কি করব বলতো? এই জলটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে আমরা এই জলটাকে গরম করব, ঠিক আছে? আচ্ছা, গরম করার সঙ্গে সঙ্গে কি হবে বলতো? এই রকম বাষ্প হয়ে না উড়ে যাবে, তাই না? আচ্ছা, তোমরা কেউ দেখেছো যে গরম জলের পাত্রের ওপর ঢাকনা চাপা দিলে কি হয়? ঠিক বলেছে রোজিনা, ছোট্ট ছোট্ট জলকণায় পুরো ভর্তি হয়ে যায়। ওটাই হচ্ছে জল উত্তপ্ত হয়ে বাষ্প হয়ে যায়। তাহলে আমরা যদি অনেকক্ষণ ধরে এই পাত্রের মধ্যে চাপ দিই তাহলে দেখবে যে জলটা কি হচ্ছে, আস্তে আস্তে কমছে। আর সে জলটা কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে বলো তো পূজা? হ্যাঁ, ঠিক বলেছ, আমাদের বাতাসেতে মিশে যাচ্ছে, তাই না? তাহলে দেখো, আমরা কি পেলাম? প্রথমে বরফ পেলাম, বরফ থেকে জল পেলাম, জল থেকে জল কি হলো? বাষ্প হয়ে উড়ে গেল। তাহলে এই পদার্থের আমরা তিনটে অবস্থান পেলাম, বলো তো কি কি? পূজা বলো। কঠিন, তারপরেরটা কি? তারপরেরটা হচ্ছে গিয়ে তরল, একদম ঠিক। আর এটা হচ্ছে গিয়ে গ্যাসীয় অবস্থা পেলাম, একদম তাই। তাহলে এইরকম কিন্তু আমাদের প্রকৃতিতে অনেক পদার্থ আছে জানো তো, যাদের এইরকম তিনটে অবস্থা বা কারো কারো দুটো অবস্থাও দেখতে পাওয়া যায়। কি বলছো পূজা, আমি কোথায় ঘুরতে গেছিলাম? আমি তো দার্জিলিং এ গিয়ে বরফ দেখেছি। আচ্ছা, দার্জিলিং কোথায়? দার্জিলিং হলো আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলার নাম দার্জিলিং, বুঝলে? আমরা কোন জেলায় বাস করি বলো তো তোমরা? ঠিক বলেছো, উত্তর 24 পরগনা জেলায়। আর আমাদের পশ্চিমবঙ্গে কটা জেলা আছে বলো বলো? 23টি জেলা। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে দেখো, আমরা তো শুধু বরফের অবস্থান জানলাম। জানো, তোমরা ওই যে জন্মদিনে
দিয়ে নেবা, কি বলতো সেটা? মোমবাতি। একদম ঠিক বলেছো। মোমবাতিতে তাপ দিলেও কিন্তু তা গলে যায়, তাই না? এটাও কিন্তু মোমবাতি কি হয়, একটা পদার্থ, কঠিন পদার্থ, তা গলে যাচ্ছে যখন, তখন সেটা হচ্ছে গিয়ে মোমবাতির তরল অবস্থা। বোঝা যাচ্ছে? তাহলে এবার তোমরা বলো দেখি, আচ্ছা এবার থেকে অভিষেক বলো দেখি, যে আমরা যখন বরফটা পেয়েছিলাম তখন সেটা কি অবস্থায় ছিল? কঠিন অবস্থায় ছিল, ঠিক বলেছো। তারপরে সেটা কি হলো, বরফটা বার করে নিয়ে আসলাম বাইরে, তারপর কি হলো বলো বলো? গলে জল হয়ে গেল, সেটা কি অবস্থা? তরল অবস্থা। আর সূচনা তুমি বলো তো, সেই জলে তাপ দিলে কি হলো? বাষ্প হয়ে গেল। একদম তাই, তখন সেটা কি হলো? গ্যাসীয় অবস্থা হলো। তাহলে বুঝতে পারলে তো যে কিভাবে পদার্থের কি হলো, পরিবর্তন হলো? বুঝতে পারলে? আচ্ছা, বেশ, তাহলে আজকে আমরা এই পর্যন্ত জানলাম, ঠিক আছে? এইরকম পদার্থের অবস্থার পরিবর্তন নিয়ে কিন্তু আমরা পরবর্তী দিন আর অনেক আলোচনা করব। হ্যাঁ, এখন এইটুকু থাক। দেখুন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আই কন্ট্যাক্ট মিডিয়াম আছে। আপনার মিউট করেন, হ্যাঁ মাইক্রোফোনটা, আর ইকো হচ্ছে। বেশ, বডি ল্যাঙ্গুয়েজ আই কন্ট্যাক্ট মিডিয়াম আছে। বোর্ড ওয়ার্ক ভালো, খুব সুন্দর বোর্ড ওয়ার্ক করেছেন, এক্সেলেন্ট। এক্সপ্লেনেশন অর্থাৎ ব্যাখ্যাও খুব ভালো করেছেন, এবং ইউজ অফ এক্সাম্পল সেটাও এক্সেলেন্ট, খুব ভালো উদাহরণ দিয়েছেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গান দিয়ে শুরু করেছেন, সেটাও ভালো। আর স্টুডেন্টদের যে প্রিভিয়াস নলেজ, সেগুলো আপনি প্রথম দিকে বেশ তাদের সঙ্গে প্রিভিয়াস নলেজের সঙ্গে আপনার সাবজেক্টকে লিঙ্ক করার চেষ্টা করেছেন। তবে প্রেজেন্টেশনের সময় শেষের দিকে ওই তিনটি অবস্থা, মানে যে তরল, গ্যাসীয়, তরল এবং কঠিন, এগুলো আপনি একটা টাইম লাইনের মাধ্যমে দেখাতে পারতেন, বোর্ডে একটা টাইম লাইন এঁকে। ঠিক আছে? প্রথমে যেকোনো একটা ধরলেন, প্রথমে হয়তো তরল, তারপর হয়তো গ্যাসীয় বা বাষ্পীভূত, তারপরে হয়তো সেটা আবার জমে গিয়ে কঠিন। এভাবে একটা টাইম লাইন করে দেখালে এটা আরেকটু ভালো হতো বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ 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 স্যার, বুঝতে পেরেছি। আর কি করা যেত ভালো কিছু? কেউ আরেকজন বলুন। বাকিরা তো দেখলেন। যে আর কতটা ভালো করা যেত এটাকে? ক্লাসরুমে যদি আপনি পড়ান সেক্ষেত্রে অনেক কিছু করা যেতে পারে। কিন্তু যেহেতু আপনি ডেমো দেবেন, সেক্ষেত্রে আপনি সেই মতো তো টিএলএম নিয়ে যেতে পারেন না সেরকম। কিন্তু আপনাকে এইভাবেই প্রেজেন্টেশন করতে হবে। ক্লাসরুম হলে আপনি জল, একটা জলীয় মানে যে জল নিয়ে গেলেন, একটা মানে যে বরফ নিয়ে গেলেন কিছুটা, এগুলো দেখাতে পারতেন। কিন্তু ডেমো দেবেন তখন তো নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে আপনি টাইম লাইনে এটা একটু দেখাতে পারেন, বিষয়গুলো লিখে দিয়ে। ঠিক আছে? বা শিশুদের কাছ থেকে আরো কিছু উদাহরণ নিতে পারেন, যেগুলো আপনি বোর্ডে লিখতে পারেন, সেই নামগুলো নিয়ে। এটা আরেকটু অ্যাট্রাকটিভ হবে। সময় থাকলে তো স্যার আরো অনেক কিছু দেখাতাম। ওই কর্পূর ছিল, যেটা খুব মজাদার, যে ওটার কোনো তরল অবস্থা হয় না, উড়ে যায়। ন্যাপথলিন, যেগুলো ওরা খুব সচরাচর দেখতে পায়, কিন্তু ওই টাইমটার জন্য আর ওগুলো টানতাম না। আপনি শিশুদেরকে জিজ্ঞেস করতে পারেন, তোমরা কি আইসক্রিম খেয়েছো? হ্যাঁ। আইসক্রিম কেমন দেখতে? এবার বোর্ডে আঁকলেন, দিয়ে বোঝালেন যে এটা জল জমে হয়েছে, জানো তো, জলকে জমানো হয়েছে, এটা হচ্ছে বরফ, এটা একটা অবস্থা। এবার আপনি এটা একটু উদাহরণ হ্যাঁ দিতে স্যার, হ্যাঁ পারছেন। স্যার, হ্যাঁ করা স্যার, যেতে পারে। আইসক্রিমটা ভালো স্যার, আমি এটা ঢুকিয়ে নেবো স্যার, এটা খুব ভালো। ভাববেন আর একটু ভালো করা যাবে। বেশ, নেক্সট আরেকজন। নেক্সট রোজিনা খাতুন। ওকে, হ্যান্ড রেজ করবেন, তাহলে আমি বুঝে যাব। ঠিক আছে, পিন করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, রোজিনা খাতুন, ক্যামেরাটা ঠিক করুন, রোটেশন করুন, ঘোরান।
ওকে, ঠিক আছে। রোটেশন ঠিক আছে। এবার আপনার বোর্ডটা হ্যাঁ দেখা যাচ্ছে, ভালো সুন্দর আছে। ঠিক আছে, লেটস স্টার্ট। আজকে একটু কানেকশন ভালো আছে, নেটওয়ার্ক মনে হচ্ছে। বেশ, শুরু করুন। আপনার মাইক্রোফোনটা অফ করা আছে মনে হচ্ছে, শোনা যাচ্ছে না কিছু, দেখুন তো। বা সাউন্ডটা কমানো আছে কিনা, ভলিউম। না, শোনা যাচ্ছে না কিচ্ছু। শোনা যাচ্ছে না, একটা প্রবলেম আছে সাউন্ড। এটা মিউট হয়ে গেছে, এবার আনমিউট করুন। কথা না। বলুন একটু কাছে এসে। শুনতে পাচ্ছি না। আচ্ছা, লেফট করে জয়েন করা যাবে? একটু লেফট করে জয়েন করে দেখুন তো। বেশ, স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ এবার শোনা যাচ্ছে। ভিডিও অন করলে আবার শোনা। হ্যাঁ স্যার, এবার দেখুন তো। হ্যাঁ ওকে, ঠিক আছে, অডিও ভিডিও শুরু ক্লিয়ার আছে। করছি। বেশ, হ্যাঁ স্যার, ঠিক আছে, শুরু করুন। স্যার শুরু করছি। ঠিক আছে। গুড ইভিনিং আমার ছোট্ট ছোট্ট বন্ধুরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো? আমি আমিও খুব ভালো আছি। আচ্ছা রিয়া, কি বলছো রিয়া? তোমাদের আজকে পড়াশোনা করতে একদম ইচ্ছা করছে না? আচ্ছা, তাহলে আজকে আমরা আজকে পড়বো না, সবাই মিলে আজকে চলো। কার কার ঘুরতে যেতে ভালো লাগে বলো? ও সীমা, তোমার ভালো লাগে? আচ্ছা বেশ, তাহলে সবার ভালো লাগে, ঠিক আছে। তাহলে চলো আজকে আমরা পড়াশোনা করব না, আমরা আজকে একটু ঘুরে আসি। চলো, কোথায় ঘুরতে যাব বলো? আজকে আমরা চলো দীঘার সমুদ্র দেখতে যাব। সবাই যাবে? ও না, সুন্দরবনে যাবে? আচ্ছা বেশ, তাহলে দেখো কিসে করে যাব, ট্রেনে করে যাব। আর যাব সুন্দরবনে জঙ্গল দেখতে যাব, তাই তো? জঙ্গলে কি থাকে গো সুন্দরবনে? রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, সেটা চলো আমরা দেখে আসি। তাহলে দেখো, আমরা চলো সবাই ট্রেনে করে ঘুরতে যাই। আচ্ছা, তোমাদের ট্রেন এসে গেছে, সবাই উঠে পড়ো। চলো সবাই ঘুরে আসি। কু ঝিকঝিক ঝিকঝিক চলে রেলগাড়ি, সেই রেলগাড়িতে আমরা সবাই যাব ঘুরতে। তাহলে আমরা সবাই রেলগাড়িতে করে ঘুরতে গিয়ে চলো সুন্দরবনে এসে গেলাম। আচ্ছা, এই যে আমি তোমাদেরকে বললাম, আমরা তো শ্রেণীকক্ষে সবাই বসে আছি, কিন্তু আমরা তো বললাম যে আমরা ঘুরতে যাচ্ছি। তাহলে এই ঘুরতে যাওয়াটা কিভাবে গেলাম জানো? আমরা সবাই মনে মনে ঘুরতে গেলাম, একদম ঠিক। আর মনে মনে আমরা তো পৃথিবীর সব জায়গায় ঘুরতে যেতে পারি, তাই তো, এক জায়গায় বসে। আর সেরকমই তোমাদের পাতাবাহার বইতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান লিখেছেন। গানটা কি জানো? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। তাহলে কবির এই গানটায় কবি মনে মনে অনেক জায়গায় ঘুরেছেন। চলো আমরা এবার দেখে নিই গানটা করে কবি কোথায় কোথায় ঘুরেছেন। আচ্ছা, আমি করি, আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই চেষ্টা করো। তাহলে আমি শুরু করি। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। বলো রাহুল আমার সঙ্গে সঙ্গে। তেপান্তরের পাথার পেরোই রূপ কথার, পথ ভুলে যাই দূর পারে সেই চুপ কথার। পারুল বনের চম্পারে মোর হয় জানা, মনে মনে। কেমন লেগেছে? খুব ভালো। আচ্ছা,
তাহলে দেখো কবি এখানে বলছেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে। তাহলে কবি মনে মনে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন, কেউ কবিকে বাধা দিতে পারেন না, তাই তো? তারপর আবার কি বলছেন দেখো, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মনে, মেলে দিলেম গানের সুরের এই ডানা। ডানা মানে কি জানো? ডানা মানে হলো পাখা বা পাখনা, তাই তো? তার পাখা মেলে দিয়ে উড়ে যাবেন। তারপর বলছেন তেপান্তরের পাথার পেরোই রূপকথার। তেপান্তর মানে জানো সীমা? তেপান্তর মানে হলো জনহীন প্রান্তর বা মাঠ। তারপরে বলছেন পাথার। পাথার মানে হলো সমুদ্র। সমুদ্র যেখানে অনেক জল থাকে, তাই তো সমুদ্র। আচ্ছা, তোমরা কি জানো আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আছে এবং 1 ভাগ স্থল আছে আমাদের পৃথিবীতে। আর সমুদ্র আছে 5টা। এই যে সমুদ্র 5টা আছে, এই যে 5টা মহাসাগর আছে, সেটা তোমরা বড় হয়ে জানবে, তাই তো? তাহলে কবি আবার দেখো কি বলছেন, তেপান্তরের পাথার পেরোই রূপকথার। তাহলে কবি তার ডানা মেলে উড়ে দিয়ে তেপান্তরের পাথার অর্থাৎ এই জনহীন প্রান্তর সমুদ্র পার হয়ে তিনি কোথায় পৌঁছে যেতে চাইছেন? রূপকথার রাজ্যে, তাই তো? তাহলে তেপান্তরের পাথার পেলই রূপকথার, পদ ভুলে যায় দূর পারে সেই চুপ কথার। তিনি পদ ভুলে গিয়ে ওই রূপকথার রাজ্য থেকে আর ফিরে আসতে চান না, তাই তো? তাহলে আমরা কি জানলাম বলো তো? আমরা এই যে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, এই গানটা আমরা সবাই আজকে জেনে নিলাম। তাহলে তোমরা কেমন জেনেছো দেখি, কেমন শুনেছো? আচ্ছা রাহুল, বলো তো আমি তেপান্তর মানে কি বললাম? হ্যাঁ, জনহীন প্রান্তর, একদম ঠিক বলেছো, জনহীন প্রান্তর। আর আমি বলেছি পাথার মানে কি বলেছি বলো সীমা, বলো? সমুদ্র, একদম ঠিক বলেছো। তাহলে আজকে এই পর্যন্ত থাক, তোমরা পরের ক্লাসের জন্য চুপটি করে বসো। স্যার হয়ে গেছে। বেশ, বাকিরা বলুন আপনাদের কেমন কি লাগলো বলুন, বা কোন কোন জায়গায় আরো ইমপ্রুভ করা যেত। ঠিক আছে, আপনি বসুন ক্যামেরা অফ করে, অসুবিধা নেই। বাকিরা বলুন। স্যার মনে হচ্ছে একটু ফাস্ট চললেন ম্যাডাম, একটু স্লো চলতে হবে, যেহেতু বাচ্চারা ছোট ছোট বাচ্চা তো, তাই ওরা এতটা ফাস্ট নিতে পারবে না, একটু স্লো করতে হবে আমার মনে হচ্ছে এটা। আচ্ছা, আর ঋতুবাসক বলুন বলুন। স্যার পাঠে ঢুকতে দেরি হয়েছে অনেক, প্রায় মানে দেড় মিনিট মতো স্যার ম্যাম মানে ভনিতা করেছেন, তারপরে পাঠে ঢুকেছে। মানে যেটা এতটা আচ্ছা, সময় আমাদেরকে দেবে না, পাঠে খুব তাড়াতাড়ি ঢুকতে হবে। এটা একটা আর ব্যাপার গান বটে। গান তো, তবু গানটা মনে হচ্ছে আরেকটু মানে আরেকটু সুমধুর হতে পারতো আর কি। হুম। আর আমি যেটুকু লক্ষ্য করলাম যে বডি ল্যাঙ্গুয়েজটা আর একটু ভালো করতে হবে। গানের সঙ্গে সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজ করতে করতে থেমে যাচ্ছিলেন, বা কোনো জায়গায় মনে হচ্ছে তাল হারিয়ে যাচ্ছে, ওগুলো করলে চলবে না। পুরো গানটা যখন গাইছেন খুব সুন্দরভাবে মানে আপনি ওটা একটু অভিনয়টা প্র্যাকটিস করবেন, যাতে এক্সামিনার যারা থাকে তারা সন্তুষ্ট হয় দেখে। হ্যাঁ, সেটা কেটে ওটা কেটে মনে করবেন না। হয় নেটওয়ার্কের জন্য হচ্ছিল, আমি তো করছিলাম ঠিকই, মনে হয় নেটওয়ার্কের জন্য হচ্ছিল। সেটা হতে পারে। আর বোর্ড ওয়ার্ক বেশ কিছু শেষের দিকে, প্রথম দিকে বোর্ড ওয়ার্ক খুব কম ছিল, দুটো গাছ এঁকে শুধু মানে ব্যাখ্যা করছিলেন। পরের দিকে কিছু শব্দ লিখলেন বোর্ডে, সেগুলো ঠিকই আছে। তো আপনি ওই এবার গ্রামাটিক্যাল কোনো বিষয় যদি একটু ইনক্লুড করা যেত, দুই একটি বিপরীত শব্দ বা কোনো আচ্ছা সেই যে স্যার, শব্দগুলো হ্যাঁ লিখলেন হ্যাঁ, তাই দিয়ে আচ্ছা বাক্য স্যার, রচনা এরকম টাইপের কিছু ঠিক দু আছে একটা স্যার, যদি আচ্ছা জিজ্ঞেস আচ্ছা। করা যেত বা জিজ্ঞেস করা যেত ভালো হতো। এক্সপ্লেনেশন মোটামুটি ঠিক আছে। আর ইউজ অফ এক্সাম্পল বেশ জিজ্ঞাসা করেছেন। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর মধ্যে দিয়ে আপনি ওই অভিনয়টা করার চেষ্টা করেছেন গান করে। আর লিঙ্কিং উইথ আদার সাবজেক্ট, অন্য সাবজেক্টের সঙ্গে আপনি পার্টিকুলার লিঙ্ক সেভাবে করেননি। ধরুন কোনো একটা বিষয়ের ইংলিশ হ্যাঁ জিজ্ঞাসা স্যার করলেন, করেছি, বা ওই যে আমি ওই কয় ভাগ জল, কয় ভাগ 5টি মহাসাগর আছে। ও হ্যাঁ হ্যাঁ, ওই জায়গাটা একটু, হ্যাঁ ওটা বিজ্ঞানের সঙ্গে হ্যাঁ স্যার। হচ্ছে বেশ। ঠিক আছে, ওই জায়গাটা হচ্ছে।
তবে মোটামুটি ঠিক আছে, হ্যাঁ মোটামুটি ঠিক আছে, খারাপ খুব একটা নেই আপনার, মোটামুটি ঠিক আচ্ছা স্যার, ঠিক আছে। আর ওই হুম। ঋতু ম্যাম যেটা বলেছেন পাঠে ঢুকতে দেরি হয়ে গেছে, এটা স্যার, হ্যাঁ এটা একটু আমার মাথায় রাখতে হবে, আমি এটা খেয়াল করিনি। ঠিক আছে স্যার। হুম। আর আপনি আরেকটু ভাববেন যে ইউনিক আর কিছু করা যায় কিনা এটার মধ্যে। ঠিক আছে স্যার, একদম একদম। হুম। বেশ, এবার হচ্ছে আলিম শেখ, শুরু করুন। নেক্সট ফারুক মন্ডল ডেমো দেবেন, রেডি থাকুন। স্যার প্রথমে ডেমো হবে না ইন্টারভিউ হবে স্যার? ডেমোই হবে আজ, আজ সম্ভবত ইন্টারভিউ মানে ভাইভাটা আজ নেব না ভাবছি, মানে সেটিং সব ঠিকঠাক স্যার, নেই। আমার আমার তো ভাইবা স্যার দেওয়া হয়নি মানে এর আগে। ও, তাহলে দেখছি আপনারটা যদি নেওয়া যায় শুধু, বাকিদের অন্য একদিন নিয়ে নেব। আপনি ডেমোটা শুরু করুন। ডেমো ডেমোটা আজকে শুরু স্যার করুন। আচ্ছা ঠিক আছে স্যার। অসুবিধা আছে? অসুবিধা থাকলে শুধু ভাইভা দেবেন। স্যার আজকে ডেমো না দিলে স্যার একটু ভাইবা দিলে হতো না? বেশ ঠিক আছে, সামনে আসুন ক্যামেরা। স্টার্টিং মানে বাইরে থেকে আসবো? বাইরে থেকে আসুন, ফর্মালিটি মেনটেন করুন, অসুবিধা নেই। স্যার আমি কি ভেতরে আসতে পারি? আসুন। ধন্যবাদ স্যার। গুড ইভিনিং স্যার। বসুন। ধন্যবাদ স্যার। আপনার সম্পর্কে বলুন। হ্যাঁ স্যার, আমি আলিম শেখ, মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত লালখান্দ গ্রামের একজন স্থায়ী বাসিন্দা। আমি 2013 সালে মাধ্যমিক ও 2015 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং 2015-17 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সটি কমপ্লিট করি। তারপরে 2020 সালে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করি। আমি স্যার আমার প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, তার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। আর আমার হবি হচ্ছে ক্রিকেট খেলা। আর এছাড়াও আমি একজন ভবিষ্যতে আদর্শ শিক্ষক হয়ে সমাজ বা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। আচ্ছা, আপনি যে বললেন শিশুদের সঙ্গে আপনার খেলাধুলা করতে ভালো লাগে, তাহলে হ্যাঁ শিশুদের স্যার। বিনোদনের উপযোগী দুটি খেলার নাম বলুন। খেলার ছলে কোনো হয়তো স্যার তাদের পাঠে প্রবেশ করাতে পারে, যেমন হয়তো গানের মাধ্যমে 1 2 3 4 এভাবে আস্তে আস্তে ধীরে ধীরে পাঠে প্রবেশ করতে পারি। আচ্ছা, ক্লাস 2 এ দ্বিতীয় শ্রেণীতে একটি ছড়া রয়েছে, যেটি হচ্ছে ফুলকলুচি, শুনেছেন? দুঃখিত স্যার, ফুলকলুচি, আমার ফুলকলুচি জানা নেই। আমার বিষয়টি আচ্ছা, এখনো দেখা হয়নি স্যার। ব্রতচারী নাম শুনেছেন? হ্যাঁ স্যার, নাম শুনেছি। ব্রতচারীর কে প্রতিষ্ঠা করেছেন, প্রতিষ্ঠাতা কে? গুরু সদয় দত্ত। আচ্ছা, ব্রতচারীর প্রার্থনা সঙ্গীতটি বলতে পারবেন? 4 লাইন। দুঃখিত স্যার, আমার এই মুহূর্তে মনে আসছে না। আচ্ছা, ব্রতচারীর একটি গান রয়েছে, চল কোদাল চালাই, এটা বলতে পারবেন 4 লাইন? স্যার চল কোদাল চালায় এটি শুনেছি, তবে এই মুহূর্তে স্যার মনে করতে পারছি না। আচ্ছা, আচ্ছা, শিশুদের আপনি বিভিন্ন ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীতে কিভাবে নিয়োজিত করে রাখবেন? স্যার স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের নিয়োজিত করব। তাছাড়া স্যার দলীয় কাজের মাধ্যমে তাদের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর মধ্যে নিয়োজিত করব। কয়েকটি সহপাঠক্রমিক কার্যাবলীর নাম বলুন তো। যেমন স্যার আবৃত্তি করা, গল্প বলা, ছড়া বলা, এগুলো স্যার। আচ্ছা, শিশুদের মধ্যে নৈতিক পাঠদানের প্রয়োজনীয়তা আছে কি? অবশ্যই স্যার নৈতিক পাঠদানের প্রয়োজনীয়তা রয়েছে। যদি শিশুদের নৈতিক পাঠদান না করা হয়, তাহলে শিশুদের মনের মধ্যে কি প্রভাব পড়বে বা তাদের ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে কি ঘাটতি হতে পারে বলে আপনার মনে হচ্ছে? স্যার আমার মনে হচ্ছে
যে তাদের মধ্যে সামাজিকতাটা আসবে না। নৈতিকতা না থাকলে তারা সমাজে কিভাবে চলতে হবে, কোনটা কাজ উচিত বা কোনটা কাজ করা উচিত নয়, এই বিষয়গুলি তাদের মধ্যে আসবে না। তাদের আমার মনে হয় সমাজে এবং সমাজ অথবা তথা দেশের অনেক ক্ষতি হবে। আচ্ছা, নৈতিকতার সঙ্গে সামাজিকতা জড়িত রয়েছে এমন একটি উদাহরণ আমাদের সামনে বলুন, উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করুন। যেমন স্যার, একজন অসহায় মানুষকে রাস্তার ধারে বা একটা বৃদ্ধ অন্ধ মানুষকে রাস্তার পথ চলাচল করতে পারছে না, সেক্ষেত্রে আমি ছোট ছোট বাচ্চাদের শেখাবো যে তিনি একজন অসহায় বা তিনি অন্ধ, দেখতে পাচ্ছেন না, তাকে আমাদের অবশ্যই সাহায্য করা উচিত। এর মাধ্যমে নৈতিক সহযোগিতা, পারস্পরিক সহযোগিতার মধ্যে নৈতিক মূল্যবোধ এবং সামাজিকতা ফুটে উঠে স্যার। আচ্ছা, বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কেন? হ্যাঁ স্যার, কারণ বিদ্যালয় হচ্ছে সমাজের ক্ষুদ্র সংস্থা। তার কারণ হচ্ছে যে বিদ্যালয়ে শিশুদের নৈতিকতা, সামাজিকতা এবং শিশুর সর্বাঙ্গীন বিকাশ, শারীরিক মানসিক সমস্ত রকমের বিকাশ ঘটে, তাই বিদ্যালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। আচ্ছা, শিশুর সর্বাঙ্গীন বিকাশ বলতে আপনি কি বোঝেন? স্যার, শিশু সর্বাঙ্গীন বিকাশ বলতে বোঝায় শিশুর কেবল বৌদ্ধিক বিকাশ নয়, তার পাশাপাশি শারীরিক, মানসিক, দৈহিক, সামাজিক, প্রাক্ষবিক, নৈতিক এই সমস্ত বিকাশকে বলা হয় শিশুর সর্বাঙ্গীন বিকাশ। আচ্ছা, সামাজিক বিকাশ এবং প্রাক্ষবিক বিকাশ এই দুটির মধ্যে পার্থক্য কি? একটু উদাহরণ দিয়ে বোঝান। প্রক্ষোভ বলতে আপনি কি বোঝেন? দুঃখিত স্যার। আচ্ছা, আপনি অপারেশন ব্ল্যাকবোর্ডের কথা শুনেছেন? হ্যাঁ স্যার, অবশ্যই শুনেছি। এই অপারেশন ব্ল্যাকবোর্ডে একটি শব্দ, খুব গুরুত্বপূর্ণ শব্দ উঠে এসেছে, যেটা হচ্ছে স্কুল মাদার। তো স্কুল মাদার বলতে আপনি কি বোঝেন? দুঃখিত স্যার, আমি এই শব্দটি প্রথম শুনছি, এর আগে আমি শুনিনি স্যার। এনইপি 2020 কথা শুনেছেন? হ্যাঁ স্যার। জাতীয় শিক্ষানীতি। এনইপি 2020 জাতীয় শিক্ষানীতির খসড়া কে তৈরি করেছেন? কস্তুরী রঙ্গন। আচ্ছা, তিনি মানে যে আগে কি ছিলেন, কোন পেশায় ছিলেন? তিনি স্যার স্যার অনুমান করতে পারি। বলুন। তিনি আমার মনে হয় যে বিচারপতি ছিলেন আমাদের দেশের। তিনি ছিলেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান। হ্যাঁ, আচ্ছা, এনইপি 2020-তে যে গ্র্যাজুয়েশন স্ট্রাকচারের কথা বলা হয়েছে সেটা একটু ব্যাখ্যা করুন। গ্র্যাজুয়েশন স্ট্রাকচার? ইয়েস। দুঃখিত স্যার, আমার এটা জানা নেই। আচ্ছা, এই এনইপি 2020-তে যে প্রাথমিক ক্লাস 8 পর্যন্ত যে স্ট্রাকচারটা রয়েছে সেটা একটু ব্যাখ্যা করুন। 5+3+3। 5+3+3, 5 অর্থাৎ এখানে প্রথম 3 বছর অঙ্গনওয়াড়িতে, প্রথম 2 বছর অঙ্গনওয়াড়িতে, এবং 3 বছর হচ্ছে পিপি ক্লাস 1 এবং 2, অর্থাৎ সমান 5, মানে প্রথম 5 হয়ে গেল। প্রথম 5 কে দুটি ভাগে ভাগ করা আছে, 3+2, আপনি 2+3 বলছেন। মানে পিপিটাকে স্যার ওখানে মানে অন্তর্ভুক্ত করা হয়েছে অঙ্গনওয়াড়ির সঙ্গে। প্রথম যে 3 বছরের, মানে যে 5 বছরকে 5 কে 2 ভাগে ভাগ করা আছে, 3+2। তো প্রথম 3 বছরের শিশুরা কি করবে বিদ্যালয়ে? প্রথম শিশুরা স্যার বিদ্যালয়ের যে পরিবেশ সে সম্পর্কে জানবে, এবং তারা গল্প, খেলার ছলে বিষয়টি হাতে কলমে জানবে, অর্থাৎ বইয়ের মধ্যে তাদের কোনো সম্পর্ক নেই। যে বিদ্যালয়ের যে পরিবেশ সে সম্পর্কে একটু সচেতন করার জন্য বা একটু ভিত তাদের মানে গঠন করার জন্য এই পিপি এবং অঙ্গনওয়াড়ির বিষয়টিকে ধরা হয়েছে। আচ্ছা, পরবর্তী 2 বছরে কি করবে? পরবর্তী 2 বছরে স্যার ক্লাস 1-এ উঠবে এবং ক্লাস 2-এ উঠবে। এই 1 এবং 2 যে ক্লাসে উঠবে সেক্ষেত্রে কি কোনো লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষা হবে?
উম, হ্যাঁ স্যার হবে। না, হবে না, ভালোভাবে বলুন, ভাবনা চিন্তা করে। আচ্ছা স্যার, আমি বিষয়টি অবশ্যই জেনে নেব। ঠিক আছে। আচ্ছা, পিপিপি মডেল কি? দুঃখিত স্যার, এটা আমার জানা আচ্ছা, নেই। পিকক মডেল সম্পর্কে জানা আছে? হ্যাঁ স্যার, পিকক মডেল সম্পর্কে ততটা স্বচ্ছ ধারণা নেই, তবে বিষয়টা আমি একটু জানি হালকা হালকা। আচ্ছা, আপনি বলুন তো 5E মডেল কি? 5E মডেল হলো, এটা স্যার শিক্ষার গঠনমূলক একককে 5E মডেল বলা হয়। 5টি ই কি কি? স্যার প্রথম 5টি হলো এঙ্গেজমেন্ট, এক্সপ্লোরেশন, এক্সপ্লেনেশন, ইলাবোরেশন, এবং শেষ ই অর্থাৎ ইভালুয়েশন। বেশ। এই 5টি মানে যে স্টেপ একটু ব্যাখ্যা করতে পারবেন? হ্যাঁ স্যার, এটা স্যার শিশুদের পাঠদান ক্ষেত্রে এই 5E মডেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথম ই অর্থাৎ অংশগ্রহণ, এঙ্গেজমেন্ট অর্থাৎ অংশগ্রহণ, শিশুরা আপনি বলুন যে আপনি যে কোনো মানে যে শিশু 1 থেকে 5ম শ্রেণীর মধ্যে যে কোনো একটি ক্লাসের যে কোনো একটি বিষয়ের যে কোনো একটি আপনার পছন্দের মতো টপিক বেছে নিয়ে সেটি আপনি কিভাবে 5E মডেলের সাহায্যে পড়াবেন একটু আমাদের বলার চেষ্টা করুন। স্যার আমাদের ক্লাস 2 এর আমার বই থেকে আমাদের গ্রাম বিষয়টি আমি একটু স্যার বোঝানোর চেষ্টা করি। প্রথমে যে গ্রাম যদি আমি পড়াই তার আগে গ্রাম সম্পর্কে তারা কিছু জানে না, তার গ্রাম সম্পর্কে জানে এমন কিছু বিষয় বা কথা তাদের সঙ্গে আলোচনা করব, অর্থাৎ অংশগ্রহণ করাবো। এরপরে এক্সপ্লোরেশন, অর্থাৎ এরপরে তার মানে পূর্ব জ্ঞানের সঙ্গে নতুন জ্ঞানের সংযুক্তি করব। তারপরে গ্রাম সম্পর্কে ব্যাখ্যা করব, ব্যাখ্যা করার পরে অন্যান্য বিষয়ের সঙ্গে যে গ্রামের ইংরেজি কি, হ্যাঁ এই বিষয়টি মানে এলাবোরেশন করব এবং মূল্যায়ন। তো গ্রাম থেকে তাহলে আলটিমেট তারা কি শিখলো সেই বিষয়টি তাদের কাছ থেকে আমি জানবো। ঠিক আছে। আচ্ছা, বর্তমানে কোন রাজ্য নারী আদালত চালু করেছে? স্যার আমি একটু গেস করতে পারি? বলুন। সিকিম রাজ্য স্যার। ভেরি গুড। আচ্ছা, বলুন তো সাম্প্রতিককালে ভারতবর্ষের যে মহিলা ক্রিকেট টিম বিশ্বকাপ জিতেছে, তো সেই ভারতীয় মহিলা ক্রিকেট টিমের অধিনায়ক কে ছিলেন? হরমনপ্রীত কৌর। আচ্ছা, কাশ্মীরে যে সন্ত্রাসবাদী হামলাটি হয়েছে সেই সন্ত্রাসবাদী হামলার নৈপথ্যে যে জঙ্গি সংগঠনটি ছিল সেই সংগঠনটির নাম কি? মিসবাত তৈবা এরকম কিছু স্যার নাম শুনেছিলাম। আচ্ছা, কোথায় হয়েছিল? জম্মু কাশ্মীরের কোন জেলায় হয়েছিল? এটা স্যার পেহেলগাম উপত্যকা হয়েছিল। জেলাটি স্যার এই মুহূর্তে জায়গাটা কোন জেলায় অবস্থিত? জম্মু কাশ্মীরে। দুঃখিত স্যার, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না। আচ্ছা, আপনি শ্রেণীকক্ষে ক্লাস নিচ্ছেন, হঠাৎ করে দেখলেন যে রান্না যেখানে হয় সেখানে ধরুন আগুন লেগে গিয়েছে, তো একজন শিক্ষক, সহ শিক্ষক হিসাবে আপনি কি ভূমিকা পালন করবেন সেই মুহূর্তে? স্যার প্রথমত আমি উদ্বিগ্ন না হয়ে বিষয়টি ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা মানে ঠান্ডা মাথায় ভাববো এবং আগুনটি কিভাবে তৎক্ষণাৎ বন্ধ করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করব এবং অন্যান্য বাচ্চারা যাতে মানে শান্ত থাকে বা তাদের ভয় যেতে না পায় সেই ব্যবস্থাটাও আমি গ্রহণ করব এবং আগুনটি স্যার অবশ্যই নিভানোর চেষ্টা করব। আচ্ছা, এই সম্পর্কে আপনি প্রধান শিক্ষক মহাশয়কে কিছু জানাবেন? স্যার যদি সুযোগ থাকে তাহলে অবশ্যই জানাবো, আর যদি সুযোগ না থাকে তাহলে আমি স্যার বিষয়টি হ্যান্ডেল করার চেষ্টা করব। ছাত্রছাত্রীদের আপনি কিভাবে রক্ষা করবেন? স্যার আমি তাদের তৎক্ষণাৎ কোনো নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। প্রয়োজনে আমি আরো সহকর্মী আছে তাদের সাহায্য নিয়ে বা বিষয়টি বা প্রধান শিক্ষককে প্রয়োজনে আমি জানিয়ে
সকলে একসঙ্গে যাতে সমস্ত বাচ্চারা যাতে নিরাপদ স্থানে যেতে পারে তার ব্যবস্থা গ্রহণ করব স্যার। আপনি বিদ্যালয়ে প্রবেশ করতে যাচ্ছেন, সেই মুহূর্তে দেখলেন বিদ্যালয়ের বাইরে একটি শিশু ধূমপান করছে। সেটা আপনার চোখে পড়লো এবং অন্যান্য শিশুরা এসে বলল, এবং সেই শিশুটি ভয়ে সেদিন আপনাকে দেখে বিদ্যালয়ে আসলো না। এই মুহূর্তে আপনার পদক্ষেপ কি হবে? আপনি কি ইতিবাচক ভূমিকা নিতে পারেন? ইতিবাচক এই মুহূর্তে আমি যেটা করব সেটা হলো, সেদিন যদি না আসে প্রধান শিক্ষককে বিষয়টি জানাবো। প্রথমত স্যার আমি বাচ্চাটি তারপরে যখন আসবে এবং কেন এরকম করছে, এটা একটা অনৈতিক কাজ, বিষয়টি আমি বোঝাবো, এবং ভালো ছেলেরা কখনো এইসব কাজ করে না, এই বিষয়টি তাকে বোঝাবো এবং বলবো যে তুমি ভালো হতে চাও, ভালো ছেলে হতে চাও না খারাপ ছেলে হতে চাও। তুমি যদি ভালো ছেলে হতে চাও তাহলে এসব কাজ করবে না, আর এমনি খারাপ ছেলে হতে চাও তাহলে তোমাকে কিন্তু সবাই কিন্তু তাচ্ছিল্য করবে, কেউ তোমাকে ভালো চোখে দেখবে না, সম্মান করবে না, এমনকি তোমার পরিবারের লোকও, আমরাও কেউ, সমাজ তোমাকে মানে খারাপ চোখে দেখবে। অর্থাৎ এভাবে তারা বিষয় শিশুটিকে বোঝাবো। এরপরে যদি আমি বিষয়টি হ্যান্ডেল মানে আমার হাতের বাইরে হয়ে যায়, তাহলে আমি স্যার প্রয়োজনে অভিভাবকের সাহায্য নিতে পারি স্যার। আচ্ছা, আপনি যখন বলছিলেন শিশুটিকে, তখন শিশুটি বলল যে আমার বাবাও সিগারেট খায় এবং আমি সমাজে আরো 5 জনকে দেখেছি তারাও সিগারেট খায়। তাহলে আমি খেলে কি ক্ষতি? এটা যদি বলে। হ্যাঁ স্যার, এটাও তাকে বোঝাবো যে তোমার এখন অনেক ছোট বয়স, এই সময় খাওয়া উচিত নয়, বা এটা একটা অনৈতিক কাজ। এবং বড় হলে যদি তোমার বাবাকে বিষয়টি আমি জানাবো, যে তোমার বাবাকে বলবো যে এসবগুলো আপনারা ছেলেদের মানে সামনে খাবেন না, যদিও খান তাহলে পার্সোনালি আপনারা খেতে পারেন। এভাবে বাচ্চাটিকে বোঝাবো যাতে সেও না খায়, বা এখন এই মুহূর্তে ছোটদের না খায়, বড় হয়ে যদি খায় তাহলে স্যার তার পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার। তবে অবশ্যই স্যার আমি তাকে নিষেধ করব যে এগুলো খারাপ, খাওয়া উচিত নয়, এবং এর যে ক্ষতিকর প্রভাব সেগুলো স্যার আমি তাকে বলবো। প্রয়োজনে স্যার ভিডিও অ্যানিমেশনের মাধ্যমে তাকে দেখানোর চেষ্টা করব যে এর ফল কি হতে পারে। ভেরি গুড। আচ্ছা, বেশ, আপনাকে অনেক প্রশ্ন ধরা হলো। তো প্রথম দিকে সেলফ ইন্ট্রোডাকশন বলতে গিয়ে একটু নার্ভাসনেস ফিল করছিলেন, যেটা বুঝলাম। তো ওটা ঠিক হয়ে যাবে 2-1টা এমনি ভাইবা দিলে। আর বাকি অ্যানালিটিক্যাল পাওয়ার মানে বলার দক্ষতা, ব্যাখ্যা করার দক্ষতা বেশ আছে। ডেপথ অফ নলেজ আরো বাড়াতে হবে। অনেক বিষয় আপনার জানা নেই বা অস্বচ্ছ ধারণা রয়েছে। সেই বিষয়গুলো জানার জন্য প্রচুর পড়তে হবে আপনাকে। আর কারেন্ট অ্যাফেয়ার্সে ল্যাক অফ নলেজ রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্সটা আরো ভালোভাবে পড়তে হবে। সময় আছে, তৈরি হয়ে যান এই সময়ের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, আর এমনি স্যার আপনাকে পুরো স্ট্রাকচার গুলো ভালোভাবে জানতে হবে। এনইপি 2020, নিপুণ ভারত, এফএলএন, এগুলো রিসেন্ট ব্যাপার, এগুলো প্রশ্ন ধরবে। রাইট টু এডুকেশন স্যার অ্যাক্ট। গ্রাজুয়েশনের বিষয়টা আমি জানি না, বাকি যে 5+3+3+4 এই বিষয়টি জানি, কিন্তু গ্রাজুয়েশনের ব্যাপারটা আমি এখন পর্যন্ত জানি না। এই 5টা প্রথমে আপনি 2+3 তে ভেঙেছিলেন, কিন্তু ওটা হবে 3+2। এগুলো একটু 3+2 স্বচ্ছ মানে ধারণা রাখবেন। পিপিটাকে স্যার অঙ্গনওয়াড়ি তো মানে অ্যাড করে নিচ্ছে নাকি? না, না, ওটা তো পুরোনো স্ট্রাকচার। নতুন স্ট্রাকচার আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে এখনো চালু হয়নি। হ্যাঁ, ও, এটা আমাদের স্যার জানা ওটা নেই, চালু অবশ্যই জানতে হবে। তো ওটা ওটা চালু স্যার হলে আমি তখন আমি আমি যেটুকু জানি যে অঙ্গনওয়াড়ি 2 বছর এবং পিপি 1 বছর, 3 বছর, আর ক্লাস 1 এবং 2 অর্থাৎ 5 বছর হয়ে গেল। তারপরে 3, 4, 5, নেক্সট যেটা 3, তারপরে যেটা 3, 6, 7, 8 এবং লাস্ট 4, 9, 10, 11, 12। হ্যাঁ, ইয়েস, 1911 শেষ। প্রথম প্রথম স্ট্রাকচার যে 5 রয়েছে, সে 5 এর মধ্যে 3+2। প্রথম 3 বছর শিশুরা শুধুমাত্র বিদ্যালয়ে আসবে এবং তারা কোনো রকম বই পড়ে মানে বই নিয়ে আসবে না, ব্যাগ নিয়ে আসবে না, এবং ড্রেস পরে আসাও বাধ্যতামূলক নয়। জাস্ট শিশুরা আসবে, বিদ্যালয়ে খেলাধুলা করবে, মিড ডে মিল খাবে, চলে যাবে। প্রথম 3 বছর। দ্বিতীয় যে 2 বছর, সেই দ্বিতীয় 2 বছরের মধ্যে শিশুরা বিদ্যালয়ে আসবে, পড়াশোনাও করবে, কিন্তু তাদের কোনো লিখিত পরীক্ষা হবে না এবং তাদের কোনো মৌখিক পরীক্ষাও হবে না, এবং তারা বুঝতে পারবে না যে কবে তারা ক্লাস 1 এ উঠে গিয়েছে, কবে তারা ক্লাস 2 এ পাস করে গিয়েছে। তারপর যখন তারা ক্লাস 3 তে যাবে, তখন তাদের লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা শুরু হবে। 3, 4, তারপরে এভাবে চলবে। ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রাকচার। পরপর মানে 5+3+3+4। 5 মানে প্রথম 5 বছর হচ্ছে 1 টু মানে যে প্রথম 3 বছর খেলবে, চলে যাবে। তারপর 1 টু 5 বছরের মধ্যে হয়ে গেল। তাহলে 1 টুর পর কত থাকছে? 3, 4, 5। ওই 3, 4, 5 ওই 3 বছর ঢুকে গেল।
5+3 এর মধ্যে, পরবর্তী 3 এর মধ্যে 3, 4, 5, এবার 6, 7, 8, এটা বাকি 3 বছরের মধ্যে ঢুকে গেল। তারপর যে 4 বছর সেখানে 9, 10, 11, 12। আর স্যার আপনি যেটা বললেন যে গ্র্যাজুয়েশনের স্ট্রাকচারটা, ওটা স্যার কি হবে? গ্র্যাজুয়েশনের স্ট্রাকচারটা রয়েছে এখানে 4টি কোর্সের কথা বলছে। মানে গ্র্যাজুয়েশনে যখন ভর্তি হবে তখন সে ম্যাথের সঙ্গে বাংলাও নিতে পারে, ম্যাথের সঙ্গে ইতিহাসও নিতে পারে, মানে কোনো আর্টস বা সায়েন্স বা কমার্স বলে কোনো স্ট্রিম বা শাখা থাকবে না, নাম্বার 1। নাম্বার 2, গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে কেউ 1 বছর যদি কোর্স করে নিয়ে পড়াশোনা ছেড়ে দেয় তাহলে সে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নামে একটি সার্টিফিকেট পাবে। গ্র্যাজুয়েশন ভর্তি হওয়ার পর সে যদি 2 বছর পড়াশোনা করে তাহলে গ্র্যাজুয়েশন ডিপ্লোমা এই নামে সে একটি সার্টিফিকেট পাবে। আর গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে 3 বছর যদি কেউ কমপ্লিট করে তাহলে গ্র্যাজুয়েশন ডিগ্রি এই নামে সে একটি সার্টিফিকেট পাবে। গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে যদি পরপর 4 বছর পুরো কোর্সটা কমপ্লিট করে তাহলে গ্র্যাজুয়েশন রিসার্চ এই নামে সে একটি সার্টিফিকেট পাবে। এবার বলা হচ্ছে যে কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরিতে যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে তাকে মাস্ট মানে বাধ্যতামূলকভাবে গ্র্যাজুয়েশন ডিগ্রি মানে 3 বছরের সার্টিফিকেটটা তার প্রয়োজন। এখন এই যে 4 বছরের, ধরুন কেউ গ্র্যাজুয়েশন ডিগ্রি 3 বছর পড়াশোনা করে ছেড়ে দিল, তারপরে হয়তো কেউ আবার গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চাইছে, তাহলে তাকে 1 বছরের বাকি 1 বছরের কোর্স করতে হবে। কেউ হয়তো 1 বছর পড়াশোনা করে ছেড়ে দিল, মানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট করে ছেড়ে দিল, তাহলে পরবর্তীকালে তাকে আরো 3 বছর পড়াশোনা করতে হবে, তবে সে গ্র্যাজুয়েশন রিসার্চ এই সার্টিফিকেটটা পাবে। আর গ্র্যাজুয়েশন রিসার্চ কমপ্লিট হয়ে যাওয়ার পর তবে সে পিএইচডি করতে পারবে। স্যার আপনি যেটা বললেন, প্রথমত পাবে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ফার্স্ট 1 বছর, সেকেন্ড হচ্ছে গ্র্যাজুয়েশন ডিপ্লোমা, ইয়েস, থার্ড হচ্ছে গ্র্যাজুয়েশন ডিগ্রি, ভেরি গুড, আর ফোর্থ হচ্ছে গ্র্যাজুয়েশন রিসার্চ। ইয়েস, বেশ। তাহলে এইগুলো আপনারা মনে রাখবেন। আমার বইটা তো ভালোভাবে লিখে দিয়েছি আমি, একদম ভেঙে। প্রাইমারি ইন্টারভিউ বুস্টার বইটাতে আছে, দেখবেন ভলিউম 1 এ। যদি না নিয়ে থাকেন, আপনি যে সিচুয়েশন বেস কোশ্চেন গুলো ধরছেন সেগুলো কি অ্যানসার দেওয়া ঠিকঠাক আছে? হ্যাঁ, ঠিক আছে। আপনার বেসিক নলেজ ঠিক আছে এবং যে কমন নলেজ থেকে যেভাবে দিচ্ছেন ঠিক আছে, খারাপ নেই। বেশ। নেক্সট ফারুক মন্ডল, আপনি প্রস্তুত আছেন? স্যার ওই হলিস্টিক রিপোর্ট কার্ডটা তাহলে কোন ক্লাস থেকে দেওয়া হবে? 1, 2 তে পরীক্ষা টরীক্ষা নেই, তাহলে 3 থেকে দেওয়া হবে ওটা স্যার? অবশ্যই নতুন যদি চালু হয় আমাদের রাজ্যে তাহলে 3 থেকে দেওয়া হবে। যেহেতু এখন পুরনো নিয়মে চলছে, এনইপি 2020 আমাদের রাজ্যে চালু হয়নি, সেহেতু এখন পুরনো নিয়মে চলছে, দেওয়া হচ্ছে 1 থেকেই। বুঝে গেল? আচ্ছা, তাহলে স্যার ক্লাস 1 এ তো এখন তাহলে পরীক্ষা তো আছে? হ্যাঁ আছে, তার জন্য তো বলছি এটা পুরনো নিয়মে চলছে। আমাদের রাজ্যে এখন এনইপি 2020 চালু হয়নি, রাজ্য সরকার এখন চালু করেনি। এটা তো যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, রাজ্য সরকার বাধ্য নয়। রাজ্য সরকার এনইপি 2020 নিতেও পারে, চালু করতেও পারে, না করতেও পারে, এটা একটা স্বাধীনতা স্যার রয়েছে। এনইপি 2020 চালু করেনি, কিন্তু ওইদিকে সিসি এর পরিবর্তে হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করেছে, তাই তো স্যার? হ্যাঁ, চালু করেছে, ওটা চালু করেছে। বেশ। আর ফারুক মন্ডল বলুন কিছু, কি হবে? ডেমো হবে না ভাইবা? স্যার আপনি যেটা বলবেন। আজকে ডেমোই দেখান, ভাইবা অন্যদিন নিয়ে নেবো না। ডেমো করবো স্যার? ধন্যবাদ স্যার। স্যার একটু, না ঠিক আছে, অসুবিধা নেই, একটু সময় নেন। ক্যামেরাটা স্যার, ক্যামেরা সেটিংটা একটু করে নিচ্ছি। ইয়েস স্যার, আপনি ওইখানে স্কুলে থাকেন? হ্যাঁ স্যার। কি ব্যাপার? হ্যাঁ, এই বোর্ডটা যেতে বেশি বলে, মানে এইটা আমার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার। আমার আওয়াজ পাওয়া যাচ্ছে স্যার? হ্যাঁ ঠিক আছে। স্যার ধন্যবাদ স্যার। আমি কিছুক্ষণের জন্য এটি কি কাল্পনিক ক্লাসরুম হিসেবে ধরে নিতে পারি স্যার?
Yes, yes. Let's continue. আচ্ছা, ধন্যবাদ স্যার আমাকে ডেমো করতে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার। কি ব্যাপার, লেফট হয়ে গেল? বেশ, আচ্ছা তোমরা সবাই বাড়িতে খাবার খেয়েছো তো? সবাই খাবার খেয়ে আসবে, হ্যাঁ? আচ্ছা, আমিও খেয়েছি আর আমিও বেশ ভালো আছি। সুদীপা, তুমি আমাকে বলো তো, তুমি আজকে বাড়ি থেকে কি খেয়ে এসছো? ও, ভাত খেয়ে এসছো? বাহ বাহ বাহ। কি হচ্ছে ভাই? বাহ, আচ্ছা লুচি না, এরকম না? লুচি লুচি ফুলকো লুচি, এই গানটা শুনেছো তো না? খুব সুন্দর, আগে যে গরম লুচি। আচ্ছা দেখো তো, আমি যে বোর্ডে এই যে কি আঁকলাম লুচি, এটা দেখতে কেমন? গোল হয় তাই না? খুব সুন্দর। আচ্ছা গোল, আচ্ছা লুচি গোল। আর কি কে কি খেতে পছন্দ করো? ও মধু, তুমি সিঙ্গাড়া খেতে পছন্দ করো? আচ্ছা সিঙ্গাড়া কিরকম দেখতে? এরকম না? বাহ, আচ্ছা এগুলো কি? তাই তো, এগুলো একটা নাম আছে, তার একটা জ্যামিতিক নাম আছে, সেই নামগুলো সম্বন্ধে আজকে জানবো। ঠিক আছে, তো আজকে আমি কি জানবো? বস্তুর আকৃতি সম্বন্ধে জানবো, তাই তো? বস্তুর আকৃতি, আমরা আজকে বিভিন্ন বস্তুর আকৃতি সম্বন্ধে জানবো। এই যে লুচির মতো গোল, এটাকে কি, এটাকে কি বললাম? এটাকে জ্যামিতিক ভাষায় এটাকে বৃত্ত বলে। কি বলে? বৃত্ত। এই যে তিনটি বাহু, এটাকে কি ত্রিভুজ বলে। ত্রিভুজ, এই চারটি বাহু দেখো চারদিকে সমান, এটাকে বলে চতুর্ভুজ। চতুর্ভুজ, চতুর্ভুজ, চতুর্ভুজ। আচ্ছা, তোমরা দেখে বুঝতে পারছো তাহলে কি এই গোল আকৃতিটাকে কি বলছি? বাহু তিনকোণ আকৃতিটাকে কি বলছি? এটা হচ্ছে ত্রিভুজ। আর যা চারটি বাহু বা চারটি হাত, তাকে বলছি চতুর্ভুজ। আচ্ছা, আমরা এমন আর কি খাবার খেতে পারি গোল আকার আছে বলো দেখি? ও রসগোল্লা, রসগোল্লা তো বা সুন্দর। আচ্ছা বলো, তুমি কি খেয়েছো? ও পরোটা, তোমার মা পরোটা বানালে এরকম হয়? আচ্ছা তোমার মা পরোটা বানালে এরকম হয়? বাহ 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 বাহ। আর কি খেয়েছো? সন্দেশ। আচ্ছা তুমি সন্দেশও খাও? আচ্ছা সন্দেশ এরকম চারকোণ আকৃতি। বৃত্ত মানে কি? গোল। আর ত্রিভুজ মানে যার তিনটে বাহু বা তিনটে হাত থাকবে, তিনটে হাত ত্রিভুজ। যার চারটে হাত বা চারটে বাহু, চারটে কোণ, তাকে কি বলবো? চতুর্ভুজ। যার তিনটে কোণ, এটাকে বলবো ত্রিভুজ। আর গোল আকৃতিটাকে কি বলবো? বৃত্ত। তাহলে আজকে বুঝতে পারলে জ্যামিতিক আকারগুলো কিরকম? তোমরা বাড়িতে গিয়ে এইরকম আকৃতির আর কি কি খাবার খাও, সেই খাবারগুলোর নাম লিখে আনবে। হ্যাঁ, আমি কিন্তু আগের দিন ক্লাস দেখবো। এখন তোমরা একটা দুষ্টুমি করো না, চুপটি করে বসো। হ্যাঁ, পরে স্যার আসছে, তোমাদের ক্লাস নেবে। ঠিক আছে? ধন্যবাদ স্যার।
নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, যেটা বলছি, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আমি কিছু শুনতে পেলাম না আগে। যেটা আমি বলছি, আমার মিউট করা ছিল, যাই হোক। ব্যাপার হচ্ছে আপনার প্রথম দিকে খুব ভালোভাবে শুরু করেছেন মানে বেশ গান দিয়ে শুরু করলেন, যেটা তাদের পরিচিত গান, হ্যাঁ, আর পরিচিত একটা ছড়া, গান নয়। তো বিষয়টা হচ্ছে সেটা ঠিক আছে, আর নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, যার জন্য কেটে কেটে যাচ্ছিল, আর আপনার যে ক্যামেরা সেটা ওঠানামা করছিল, যার জন্য একটু অসুবিধা ছিল। পরবর্তীকালে একটু স্ট্যান্ডে ফিক্সড করে রাখবেন ক্যামেরাটি, চেষ্টা করবেন। বাকি ওভারঅল পারফরমেন্স ভালো, এক্সপ্লেনেশন বেশ ভালো, বোর্ড ওয়ার্কও বেশ করেছেন, ছবি টবি এঁকেছেন যেগুলো প্রয়োজনে। আর ইউজ অফ এক্সাম্পল, আপনি আরো কিছু এক্সাম্পল নিতে পারতেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে গানটা করেছেন, ভালো করেছেন। আর অন্যান্য সাবজেক্টের সঙ্গে আর একটু লিঙ্ক করা যেত বিষয়টাকে, আর আরো একটু বোর্ড ওয়ার্ক করা যেত। হ্যাঁ, আরো আরো কিছু মানে হচ্ছে এলিমেন্ট আপনাকে এই টিচিং প্রসেসটার মধ্যে অ্যাড করতে হবে, যাতে নম্বরটা আরো ক্যারি করতে পারে আপনার। ভাবুন, ধন্যবাদ স্যার। ভাবুন যে কোন কোন জিনিস এটার মধ্যে দেব। ভয়েস মডুলেশন দিতে পারেন। আমি বাস্তব উদাহরণগুলো যেটা খাওয়া দাওয়া বা এর সঙ্গে চলাফেরার মধ্যে যেটা পাওয়া যায় সেই সব উদাহরণগুলো দেওয়ার চেষ্টা করেছিলাম স্যার। আর সময়টা তো সংকীর্ণ স্যার, 3 মিনিটের মধ্যে আমি 3 মিনিট বা 4 মিনিটে করতে চেয়েছিলাম। ঠিক ঠিক, ওগুলো ঠিক আছে। এখন আপনি আর যদি কিছু ইউনিক করা যেত, আপনি মেনলি কি বোঝাতে চাইছেন ছেলেদেরকে কি এটা চাইছেন, জ্যামিতির এই বৃত্তের ধারণা, ত্রিভুজের ধারণা, চতুর্ভুজের ধারণা, তাই তো? হ্যাঁ, মানে বস্তুর আকৃতি সম্বন্ধে দেখাতে চাইছি, যে এগুলোকে এই ধরনের আকৃতি হলে এটাকে ত্রিভুজ বলবো, এরকম হলে বৃত্ত বলবো, আর এরকম 4টি বাহু বা এরকম থাকবে তো তাকে চতুর্ভুজ বলবো, এরকম। তাহলে আপনি এবার ছোট মানে আপনি ধরুন ক্লাসরুমের মধ্যে, ক্লাসরুম ডেমো টিচিং এর সময় তো আর নিয়ে যাওয়া যাবে না ওইসব জিনিস, ক্লাসরুম থাকলে হয়, যেমন ক্লাসরুমে বাটি থাকলে বা পাতা থাকলে সেগুলো নিয়ে আপনি দেখাতে পারেন। তো আপনি তাদের কাছে এই উদাহরণগুলো চাইবেন যে লুচি, হ্যাঁ এটা একটা ভালো, যে লুচির আকৃতি কেমন হলো। এবার চতুর্ভুজের ধারণা দিয়ে গেলে আপনার হাতে ডাস্টার আছে, ডাস্টারটা আপনি দেখিয়ে বলতে পারবেন চতুর্ভুজের দেওয়া যেতে পারে। বোর্ডটাকে দেখা যেতে পারে স্যার, বোর্ডটাকেও দেখানো যেতে পারে। দেখানো যেতে পারে। ত্রিভুজের ধারণা দিতে গিয়ে 3টি ভুজ যার আছে, আপনি নিমকির উদাহরণ দিতে পারেন, এঁকে দিতে পারেন। তোমরা কি খেতে ভালোবাসো, ইউজ করলেন। হ্যাঁ রাইট। এবং পিরামিড মানে ব্যাখ্যা করলেন, ভুজ মানে বাহু হয়, ভুজ আকৃতির হয় অনেকটা পিরামিড। ঠিক। তো এরকম আরো কিছু উদাহরণ চেষ্টা করবেন, যেগুলো মানে ইন্টারভিউদের মন কেড়ে নেবে, সেরকম কিছু। আপনি যেগুলো দিয়েছেন সেগুলো ভালো, যথেষ্ট ভালো। আর গানটা গিয়ে যেভাবে শুরু করেছেন, খুব সুন্দর, স্টার্টিং পয়েন্টটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি স্যার আমি অন্য একটা গান দিয়ে ঢুকতে চেয়েছিলাম। আমি হঠাৎ করে ওই কি খেয়ে এসেছো, সেক্ষেত্রে আমি লুচিটা যখন এঁকে দিয়েছি তখন ওটা জাস্ট মনে পড়েছে। আমি প্রথমে দেখাতে চেয়েছিলাম, প্রথমে একটা রেখা করতে চেয়েছিলাম। সেই রেখাটা আঁকার পর একটা সোজা পথ আঁকছি। যে এরকম ধরো একটা সোজা পথ আছে, সেই পথে আমরা চলছি। হ্যাঁ, তোমরা এরকম পথে, এই পথে চলনে একটা গান শুনেছো, আমি শোনাবো তোমাদেরকে। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। না 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 না, তোমরাই বলো। এরকম ভাবে দিয়ে এই একটা রেখা যে সোজা চলে যাচ্ছে, এটাকে কি বলবো আমরা, সরল রেখা বলবো। এই সরল রেখাকে দিয়ে আমরা অনেক আকৃতি আঁকতে পারি। কিরকম দেখবে,
হ্যাঁ দেখো, এরকম তিনটে সরল রেখা তিনটের সঙ্গে যদি আমরা জুড়ে দিই, তাহলে এই তিনটে হাত, তিনটে সোজা পথ, তিনটে যুক্ত হলে কি ত্রিভুজ হলো। আবার দেখো এরকম চারটে সরল রেখা চারটের সঙ্গে যুক্ত হলে কি চতুর্ভুজ হলো। চতুর্ভুজের অনেক কিছু হতে পারে। এক মিনিট এই যে আপনি বললেন তিনটে সরলরেখা একসঙ্গে যুক্ত হলে ত্রিভুজ হলো, এইটা না বলে আপনি বললেন এই যে তোমরা এই ছবিটি দেখতে পারলে তো তিনটে সরলরেখা আমি যোগ করে দিলাম, কেমন লাগছে বলো তো? তোমরা নিমকি খেয়েছো? হ্যাঁ, তাহলে এটা নিমকির মতো লাগে না? হ্যাঁ, তাহলে এই যে তিনটে সরলরেখা এক জায়গায় যুক্ত হচ্ছে আর নিমকির মতো দেখতে লাগছে, এই তিনটে ভুজ রয়েছে, এই চিত্রটাকে গণিতের ভাষায় বলা হয় ত্রিভুজ। এভাবে স্টেপ বাই স্টেপ আপনি এবার চতুর্ভুজটা ওইভাবে দিলেন, ক্লিয়ার করতে হ্যাঁ, করতে যাবেন। আমি অ্যাকচুয়ালি ওইভাবে শুরু করতে চেয়েছিলাম, কিন্তু আলটিমেটলি ওই লুচি থেকে হয়ে গেছে। হ্যাঁ, তো আপনি দ্বিতীয় যে মেথডটা বললেন ওটা আরো অ্যাট্রাকটিভ, দ্বিতীয় মেথডটাই শুরু করবেন যেভাবে শুরু করতে চাইছেন, ঠিক আছে? ইয়েস স্যার, নেটওয়ার্কে চাপ হচ্ছে, শুনতে পেলাম না স্যার। দ্বিতীয় যে প্রসেসটা যেভাবে আপনি শুরু করতে চাইছেন, দ্বিতীয় যে স্টার্টিং পয়েন্ট যেভাবে করতে চাইছেন, মানে এখন যেটা বললেন সেটাই বেশি অ্যাট্রাকটিভ মনে হচ্ছে। আচ্ছা, বাকিদের কি মনে হচ্ছে? আলিম শেখ বলুন কি লাগলো? সরি স্যার, কি বললেন? আচ্ছা, আপনি তো দেখলেন, বলুন এবার একটু ফিডব্যাক দিয়ে জানান। এমনি দাদার সবকিছু ঠিকঠাকই আছে, প্রেজেন্টেশন, কিন্তু লিঙ্কিংটা একটু যদি করতেন অন্যান্য সাবজেক্টের সঙ্গে তাহলে ওটা বেটার হতো। হ্যাঁ, তাছাড়া এমনি ওভারঅল ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, এমনি মোটামুটি প্রেজেন্টেশন ঠিক আছে যেহেতু বিদ্যালয়ে পড়ানো নি, তবে আরো অ্যাট্রাকটিভ করতে হবে, আমাকে নাম্বার 5-এ 5 আনতে হবে। ভালো আছে মানে ছেড়ে দিলাম যে 4 পেলাম, 3.5 পেলাম বা 4.5 পেলাম, সেটা নয়। একদম আমাদের ফোকাস হবে 5-এ 5, মানে এমন ভাবে পড়াবো যাতে এক্সামিনার ভাবে যে আমি 5-এর থেকে বেশি নাম্বার থাকলে আমি তাকে কিভাবে দিতাম, সেটা যেন ভাবে। মানে তবে স্যার 0.1% যাতে কাটতে না পারে, সেইভাবে মানে স্যাটিসফাইড করাতে হবে একদম। দাদা যেটা বললেন সেকেন্ড স্টেপটা, যে এই পথ যদি না শেষ হয়, এই গানটা দিয়ে যদি মানে স্টার্টিংটা করতো আরো বেটার হতো। আমার সেটা ভাবছি, ওটাই ভালো লাগলো। না, আমি ওটাই ভেবেছিলাম স্যার, কিন্তু হট করে ওই লুচিটা চলে গেল তো ভিতরে, মাঝখানে লুচিটা মিডিলে চলে আসলো বলে হট করে আমি আর ওই দিক থেকে এগোতে পারলাম না, আমি উদাহরণে ঢুকে গেলাম। এনগেজমেন্টটা ওই প্র্যাকটিসের অভাব, এটা দ্বিতীয় প্রসেস কি প্র্যাকটিসের হলো? অভাবের গান কারণে। হলো, শুনেন, দ্বিতীয় প্রসেসে একটা গান হলো, গানের সঙ্গে রেখার ধারণাটা আসলো, মানে ভুজ, এবং ভুজকে নিয়ে এবার কত ধরনের খেলার ছলে কত ধরনের আকৃতি বানানো যায় সেটা আসলো, মানে একটা বেশ সিরিয়াল মেনটেন করে খুব সুন্দরভাবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে এগোনো যাচ্ছে। ভালো, এটা হবে, ঠিক আছে, বেশ। তাহলে আজকে সবাইকে শুভরাত্রি জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।